ভোল পাল্টে পদোন্নতিও বাগিয়ে নিচ্ছেন আওয়ামী আমলে নানা সুবিধাভোগী কয়েকজন পুলিশ কর্মকর্তা। বাহিনী সংস্কার নিশ্চিতে তাদের চিহ্নিত করার তাগিদ। আমাকে যখন চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিয়ে দিছে, তো অবসর দেওয়া মানে তো মামলা শেষ। তাহলে নতুন করে কোন বিবেচনায় আপনাকে আবার চাকরি দেওয়া হলো? চাকরি যারা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা জিজ্ঞাসা করেন। পরিবারের কোন ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল বা ছিল না, এই ধরনের বিবেচনায় যদি পুলিশের মতো প্রতিষ্ঠানে নিয়োগ হয়, ছাত্র জনতা যে আলো দেখাচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে, সেখানে সেই স্বপ্ন পূরণ কিন্তু সম্পূর্ণভাবে ধূলিসাৎ হবে। ক্ষমতাচ্যুত সরকারের গোজা মিলের বাজেট সংশোধনের প্রস্তুতি নিচ্ছে অর্থ বিভাগ। ছেটে ফেলা হতে পারে 1 লাখ কোটি টাকা। অনেক বেশি প্রকল্প ছিল যেগুলোতে কিন্তু প্রকল্প আছে কিন্তু টাকার কোনো অ্যালোকেশন নাই। একটা অস্থিরতা চলছে। তেমনি করে এই রাজস্ব কাঠামোতেও সে সমস্ত যে লোকবল রয়েছে তারাও কিন্তু আগের মতো করে এখন আর সেই রাজস্ব আদায় করতে পারছেন না। সারা দেশে 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হলো সেনাবাহিনীকে। মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। নেত্রকোনার সীমান্তবর্তী গ্রাম ভবানীপুরে শুধু বন্যার ক্ষতচিহ্ন। যশোরের ভবদহে টানা বৃষ্টিতে পানিবন্দী 3 লাখ মানুষ। আমার বাবারা এই জলবদ্ধতায় ভুগেছে, এখন আমাদের এই প্রজন্ম আমরাও এই জলবদ্ধতায় ভুগছি। হবিগঞ্জে গ্রাম্য দাঙ্গায় 1 মাসে ঝরল 8 প্রাণ। নিয়মিত ঘটনা ছিনতাই, ধর্ষণ। পুলিশের নিষ্ক্রিয়তাকেই দুষছে সচেতন মহল। হিজবুল্লাহর ওপর অভিনব কায়দায় হামলা, যোগাযোগের মাধ্যম পেজার বিস্ফোরণে নিহত 9, আহত 2500-এর বেশি। হ্যাকিং নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আওয়ামী সরকারের আমলে যেসব পুলিশ কর্মকর্তা নানা সুবিধা ভোগ করে গড়েছেন সম্পদের পাহাড়, তারাই এখন ভোল পাল্টেছেন। নানা অপরাধে চাকরিচ্যুত কর্মকর্তারা নিজেদের সুবিধা বঞ্চিত দাবি করে 5 আগস্টের পর বাগিয়ে নিয়েছেন পদোন্নতি। খোদ পুলিশ বাহিনীর মধ্যেই এ নিয়ে চলছে তীব্র সমালোচনা। বিশ্লেষকরা বলছেন, সব আমলে সরকারের কাছের লোক হতে চাওয়াদের চিহ্নিত করতে না পারলে পুলিশের কার্যকরী সংস্কার অসম্ভব। আইন শৃঙ্খলা বাহিনীর সমালোচিত সেসব কর্মকর্তাদের নিয়ে আব্দুল্লাহ তুহিনের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। বছরের পর বছর কাজ করেছেন শেখ হাসিনা সরকারের অন্যায় আদেশ বাস্তবায়নে। অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন দানব হয়ে ওঠা পুলিশের শীর্ষ কর্মকর্তা বেনজিরের। তিনি 15 ব্যাচের সাবেক অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার জিল্লুর রহমান, একই ব্যাচের সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু। সেই সুবাদে সন্তানের অসুস্থতার কথা বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নিয়েছেন মোটা অঙ্কের অনুদান। দিনের পর দিন কর্মস্থলে অনুপস্থিত থাকা ও অসুস্থতার কারণে গ্রামের বাড়িতে থাকার কথা বলে মাসের পর মাস বিদেশে অবস্থান করার বিষয়টি ধরা পড়ে বিভাগীয় তদন্তে। এছাড়াও ক্ষমতার অপব্যবহার, প্রতারণা সহ একের পর এক অপরাধের কারণে বরখাস্ত হয়েছিলেন 2021 সালে। 5 আগস্টের গণবিপ্লবে সরকার পতনের পর সেই কর্মকর্তাই এখন ভোল পাল্টে চলে এসেছেন সামনের সারিতে। বিএনপিপন্থী বঞ্চিত পুলিশ কর্মকর্তা পরিচয়ে রাষ্ট্রপতির নির্বাহী আদেশে চাকরিতে ফিরে প্রথমে পুলিশ সুপার এবং পরে ডিআইজি হিসেবে পদোন্নতি বাগিয়ে নেন। এমনকি বিএনপির এক শীর্ষ নেতার ঘনিষ্ঠ হওয়ায় ব্যারিস্টার জিল্লুর বদলি ও পদোন্নতি পেয়েছেন বলেও প্রচার চালাচ্ছেন। আমার নামে বিভাগীয় মামলা থাকলে আমাকে যখন চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিয়ে দিছে, তো অবসর দেওয়া মানে তো মামলা শেষ। অনুপস্থিতির বিষয়টা যেটা প্রমাণিত হয়েছিল, আপনি বেতন ভাতা দিয়েছেন না বলে বিদেশে গিয়েছেন, এই ধরনের এগুলো কি সব কি ডিসমিস হয়ে গেছে? ওই কারণেই তো আমাকে চাকরি থেকে ডিসমিস করলো। তাহলে নতুন করে কোন বিবেচনায় আপনাকে আবার চাকরি দেওয়া হলো?
সেটা চাকরি যারা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা জিজ্ঞাসা করেন, স্বরাষ্ট্র সচিবকে জিজ্ঞাসা করেন। এমন আরেক কর্মকর্তার নাম গোলাম রসুল, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি। সবশেষ বঙ্গবন্ধু কর্নার নির্মাণ, বঙ্গবন্ধু বন্দনা, পুলিশ গবেষণা ও উন্নয়নে বঙ্গবন্ধু সেন্টারের প্রস্তাব তৈরি করেন নিজ উদ্যোগে। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশ কাটিয়ে সরাসরি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়ে নিজেকে সরকারের একনিষ্ঠ প্রমাণে ছিলেন মরিয়া। অনুষ্ঠান তো একা করার সুযোগ নেই, অনুষ্ঠান তো এটা ঠিক না। না মানে আপনার সিনিয়রদের পরামর্শ ছাড়াই, তাদের সাথে পরামর্শ না করে সরাসরি মন্ত্রণালয়ে দিয়ে আসতেন? না, এটা সুযোগ নেই। যদিও পুলিশ সদর দপ্তর বলছে, বিগত সরকারের আমলে যাদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অপকর্মের অভিযোগ রয়েছে, কোনোভাবেই তাদের প্রশ্রয় দেওয়া হবে না। আমাদের যে কোনো ল্যাপস যদি হয়, হওয়া স্বাভাবিক এবং হয়েছে, সেই ল্যাপসের ক্ষেত্রে একটা যে বিধান আছে, ফৌজদারি কার্যবিধি, সার্ভিস রুলস, সেগুলি আলোকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা এটি চলমান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের মতে বিষয়টি যথেষ্ট উদ্বেগের। নিয়োগ পদোন্নতি বদলে এই পুরো প্রক্রিয়ার মধ্যে সম্পূর্ণভাবে বস্তুনিষ্ঠতা, যোগ্যতা, দক্ষতার উপর ভিত্তি করে নির্ধারিত হবে। এখানে পরিচয়, কে কোন জেলা থেকে আসছে, কার কোন রাজনৈতিক আনুগত্য বা কার পরিবারের কোন ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল বা ছিল না, এই ধরনের বিবেচনায় যদি বলে পুলিশের মতো প্রতিষ্ঠানে নিয়োগ হয়, তাহলে সেটা কিন্তু আমরা যেই সংস্কৃতি থেকে সরে এসে নতুন বাংলাদেশের কথা ভাবছি, প্রত্যাশা করছি, ছাত্র জনতা যে আলো দেখাচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে, সেখানে সেই স্বপ্ন পূরণ কিন্তু সম্পূর্ণভাবে দুলিশাত হবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতির জিজ্ঞাসাবাদের মধ্যেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় তল্লাশি চালালো যৌথ বাহিনী। বুধবার গভীর রাতে রাজধানীর মণিপুরি পাড়ার ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। প্রায় 3 ঘন্টা ধরে অভিযান চালায় যৌথ বাহিনী। পুরো ভবনে তল্লাশি চালিয়ে জ্যোতির রুম থেকে 2টি হরিণের শিং, একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন আরও 4 জন আটক হয়। তাদের কাছে থাকা নগদ 3 লাখ টাকা এবং 2টি মোবাইল ফোন সহ বেশ কিছু জিনিসপত্র জব্দ করা হয়। এ বিষয়ে তেজগাঁও জোনের এডিসি সাইরুল কবির বলেন, আটককৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা করা হবে। এছাড়া অস্ত্র মাদক উদ্ধারে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য 2য় দফায় রিমান্ডের আবেদন করা হবে আদালতে। আশুলিয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার জ্যোতির 4 দিনের রিমান্ডের আজ শেষ দিন। অভিযান করা অবস্থায় উক্ত আসামির ঘর থেকে অবৈধভাবে এই 3টে জিনিস আমরা উদ্ধার করি, অর্থাৎ হরিণের চামড়া, হরিণের শিং এবং জেব্রার চামড়া, এগুলো উদ্ধার করি। উদ্ধার করার পরে পরবর্তীতে আমরা জানতে পারি যে বাহির থেকে হলো 3 জনের কাছ থেকে 4 জনের কাছ থেকে এগুলো টাকা এবং উদ্ধার হয়। সেটা নিয়ে আলাদা একটা মামলা তেজগাঁও থানায় রুজু হচ্ছে। কুষ্টিয়া 4 আসনের সাবেক এমপি সেলিম আলতাফ জর্জকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে রাজধানীর আলমাটি এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা রয়েছে। তারই একটিতে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজই আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। সেলিম আলতাফ কুষ্টিয়া 4 আসন থেকে 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার এমপি নির্বাচিত হন, কিন্তু দ্বাদশ নির্বাচনে তিনি পরাজিত হন। প্রকল্প নেওয়া হয়েছে কিন্তু নেই অর্থের যোগান। বড় রাজস্ব লক্ষ্য ধরা হলেও আদায় কিভাবে হবে নেই তারও পরিকল্পনা। মূল্যস্ফীতি কমিয়ে আর প্রবৃদ্ধি বাড়িয়ে ঠিক করা হয় কৃত্রিম লক্ষ্যমাত্রা। নানা গোজামিল করে জাতির সামনে বাজেট দেয় শেখ হাসিনা সরকার। পরিবর্তিত সময়ে সেই বাজেট সংশোধনের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ছেটে ফেলা হতে পারে 1 লাখ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বাস্তবতা বিবেচনা করে বাজেট তৈরি করা দরকার। ফাঁপা উন্নয়ন পরিকল্পনা আর মন ভোলানো প্রতিশ্রুতি দিয়ে সংসদে তুলে ধরা হয় চলতি অর্থ বছরের বাজেট, যেখানে অগ্রাহ্য করা হয় আর্থিক খাতের প্রচণ্ড চাপ। অর্থবছর শুরুর পর থেকেই তৈরি হয় টানাপোড়েন, চাপে পড়ে সরকার, থমকে যায় বাজেট বাস্তবায়নের কার্যক্রম, বাড়তে থাকে ঋণের অঙ্ক।
তাই পরিবর্তিত সময়ে বাজেট সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, কাজ শুরু করে দিয়েছে অর্থ বিভাগ। চলতি বাজেটে রাজস্ব লক্ষ্য ধরা হয় 5,41,000 কোটি টাকা, আগের অর্থ বছরের চেয়ে 7.36% বেশি। এনবিআর এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বড় লক্ষ্য। অভিযোগ আছে নানা সুপারিশে বড় বড় প্রতিষ্ঠানের কর ছাড় দিয়ে রেখেছে আগের সরকার। পরিবর্তিত সময়ে রাজস্ব লক্ষ্য যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা হবে। রাজস্ব বাজেটে কিন্তু প্রচুর পরিমাণ অপচয় আছে। এই অপচয়টাকে কমিয়ে আনলে কিন্তু আমাদের রাজস্ব বাজেটটা অনেক বেশি মনে হয় উৎপাদনশীল হবে। এখন পুরো জায়গাতে যেমন একটা অস্থিরতা চলছে, তেমনি করে এই রাজস্ব কাঠামোতেও বা সে সমস্ত যে লোকবল রয়েছে তারাও কিন্তু আগের মতো করে এখন আর সেই রাজস্ব আদায় করতে পারছেন না। তো ব্যবসায়ীরা সহযোগিতা করছে না, কারণ ব্যবসায়ীদের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে এই সময়টাতে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি নিয়েও উঠেছে প্রশ্ন। চলতি বাজেটে জোরতালে দিয়ে তুলে ধরা হয় উন্নয়ন কাজের ফিরিস্তি। অর্থ বরাদ্দ না দিয়েই হাতে নেওয়া হয় প্রকল্প। অর্থের যোগান না থাকলেও জনগণের সামনে তুলে ধরা হয় উচ্চাভিলাষী উন্নয়ন পরিকল্পনা। রাজনৈতিক ফায়দা নিতেই দীর্ঘ হয় তালিকা। শতাধিকের বেশি, অনেক বেশি প্রকল্প ছিল যেগুলোতে কিন্তু প্রকল্প আছে কিন্তু তাকে কোনো অ্যালোকেশন নাই। আবার অনেক প্রকল্প আছে যেগুলো রাজনৈতিক কারণে নেওয়া হয়েছে। উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে এখন অ্যাসেসমেন্ট চলছে এবং দেখা যাচ্ছে তারা খতিয়ে দেখছেন অনিয়ম কতটুকু হয়েছে বা অতিরিক্ত খরচ হয়েছে কিনা, সেই মূল্যায়নগুলো করা হচ্ছে। এই অবস্থায় উন্নয়ন সহযোগীরা সেই অর্থে হয়তো নতুন কোনো প্রকল্পে ঋণ নাও দিতে পারেন। দীর্ঘ সময় ধরে চলমান আছে উচ্চ মূল্যস্ফীতি, প্রবৃদ্ধির হারেও সুখবর নেই। কিন্তু চলতি বছরে এই দুই সূচকে স্বস্তি ফিরবে বলে বাজেটে লক্ষ্য ঠিক করেন সাবেক অর্থমন্ত্রী। তথ্যপত্র 9-6 করে জনগণকে বিভ্রান্ত করা হয় দিনের পর দিন। বিগত সরকারের বিশেষ করে একটা উদ্দেশ্য ছিল যে মূল্যস্ফীতি কম করে দেখিয়ে আপনার প্রবৃদ্ধিটাকে অনেক বেশি কৃত্রিমভাবে অনেক ক্ষেত্রে এটাকে উচ্চতর দেখিয়ে একটা ভাবা নেওয়ার একটা পরিকল্পনা, যে না আমরা দেশটাকে খুবই দ্রুততার সঙ্গে আমরা আমাদের লক্ষ্যমাত্রায় নিয়ে যাচ্ছি। আর তথ্য উপাত্তগুলোর বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। 2024-25 অর্থ বছরের বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। সব মিলিয়ে এই বাজেট থেকে 1 লাখ কোটি টাকা কাটছাট করার চিন্তা করছে অর্থ বিভাগ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। জবাবদিহিতামূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার, এমনটাই বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে দলের গণতন্ত্র সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি জানান, দেশি বিদেশি চক্রান্ত ও উস্কানির মধ্যেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। সরকার নিজেরাই যেন ব্যর্থতার কারণ না হয় সে বিষয়েও দিয়েছেন সতর্ক থাকার পরামর্শ। তারেক রহমানের দাবি, অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বিগত মাফিয়া সরকারের সুবিধাভোগীরা। রোদ ঝলমলে দিনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির এই সমাবেশ। একদিকে নাইটিঙ্গেল মোড় আর অন্যদিকে আরামবাগ ছাড়িয়ে আশপাশের সড়কের বিস্তৃত এলাকা জুড়ে ছিল বিএনপি নেতাকর্মীদের অবস্থান। সকাল থেকেই গুচ্ছ গুচ্ছ মিছিলে ঢাকা মহানগর ছাড়াও আশপাশের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ যোগ দেন নয়াপল্টনে বিএনপির গণতন্ত্র সমাবেশ স্থলে, যেখানে মূল আকর্ষণ ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুক পেতে দিতে রাজি, তবুও তারা স্বৈর শাসনকে মেনে নিতে রাজি নয়। ফ্যাসিস্টদের সুবিধাভোগীরা অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা এখনো অব্যাহত রেখেছে বলে দাবি করেন তারেক রহমান। বিনা ভোটের সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে সকলের ব্যর্থতা, এমন মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। বলেন, দেশ বিদেশের নানা ষড়যন্ত্রের মুখে সরকার নিজেরাই যেন ব্যর্থতার কারণ না হয় সে বিষয়েও সতর্ক থাকতে হবে। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়
সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। সরকারের এজেন্ডা সেটিং সঠিক না হলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত হতে পারে উল্লেখ করে তারেক রহমান আশা করেন সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোডম্যাপে উঠবে বাংলাদেশ। একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। অন্তর্বর্তীকালীন সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ গ্রহণ করতে পারে। সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যে সুযোগ মিলেছে তা কাজে লাগাতে হবে। যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে, বুকের রক্ত দিয়ে হলেও আবার আমরা সেই সুযোগকে রক্ষা করবো। আমরা সেই সুযোগ যেন হারাই না হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যারা এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে পারে। রাষ্ট্রের দায়িত্বশীল বিভিন্ন ক্ষেত্রে এখনো ফ্যাসিবাদী দোসররা রয়ে গেছে উল্লেখ করে তাদের চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। জনগণে পরিণত হওয়া নয়াপল্টনের এই গণতন্ত্র সমাবেশ থেকে বিএনপির নেতাকর্মীরা বলছে, বিগত 15 বছর হত্যা, গুম, নির্যাতন, দমন পীড়নের বিপরীতে দাঁড়িয়ে তাদের যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম তারা চালিয়ে যাচ্ছিলেন সেটি এখনো অব্যাহত রয়েছে। যতক্ষণ না পর্যন্ত নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা উৎপাদনে ফিরলেও আজও বন্ধ কয়েকটি গার্মেন্টস। খোলা কারখানাগুলোয় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টহল দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ বিষয়ে আরও জানবো আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু সেখানে রয়েছেন। নিপু, সকাল থেকেই তো শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিকই দেখছেন, সেখানে কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি এবং মানুষ কর্মস্থলে যোগ দিয়েছেন আমরা শুনেছি, সে ব্যাপারে আমাদেরকে জানাবেন। আসলে শিল্পাঞ্চল সকাল থেকে কিন্তু ঘুরে যেটা দেখেছে যে আশুলিয়া শিল্পাঞ্চলের বেশ কয়েকটি পোশাক কারখানা আজও কিন্তু বন্ধ রয়েছে, কিন্তু অধিকাংশ কারখানায় এখন পর্যন্ত উৎপাদন শুরু হয়েছে। সকাল 8টা থেকে 8টা বাজে যখন ঘড়ির কাঁটা, তখন কিন্তু গার্মেন্টস পোশাক কারখানার শ্রমিকরা তারা কর্মস্থলে যোগ দিয়ে এবং এরই মধ্যে উৎপাদন শুরু করেছেন। যদি বলতে চাই এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি হচ্ছে একেবারে স্বাভাবিক পরিস্থিতি। আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে আছেন, সেছাড়াও যে টহল, তাদের টহল কিন্তু অব্যাহত রয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা কয়েক শ্রমিকের সঙ্গে যেটা কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে তারা কাজে যোগ দিতে পেরে কিন্তু বেশ খুশি হয়েছেন। তারা বলছেন যে আসলে সরকার যদি পর্যায়ক্রমে শ্রমিকদের নিয়ে ভাবেন বা যে ধরনের প্রস্তুতি নেন, সেই বিষয়টি যখন তাদের কল্যাণে আসে তবে কিন্তু এরকম দাবি দেওয়া নিয়ে তারা মাঠে থাকতে চান না। তারা চান যে দেশের সম্পদ গার্মেন্টস শিল্পকে রক্ষা করার জন্য কাজে যোগ দিতে। তো এমনটি কিন্তু আমরা দেখেছি যে পোশাক খাতে কিন্তু এখনো কাজে তারা যোগ দিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যে সকল পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রেখেছিল সেখান থেকে কিন্তু বেশিরভাগ পোশাক কারখানায় খুলেছে, তবে দুই একটি ছাড়া এখন বলা চলে ডিপিজেড সহ পুরো এলাকায় উৎপাদন মুখী হয়েছে গোটা পোশাক শিল্প। ধন্যবাদ আপনাকে। রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হলো। মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। সাথে সাথেই কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত। আগামী 2 মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি দণ্ডবিধি 1898 এর 12 ক এবং 17 নম্বর ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। আরও বলা হয়, ফৌজদারি দণ্ডবিধি 1898 এর 64, 65, 83, 84, 86, 95 এর খ, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 এবং 142 ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনা কর্মকর্তারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে 19 জুলাই রাতে সেনাবাহিনী মোতায়েন এবং কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার, কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট হাসিনা সরকারের পতন হয়। 3 দিনের মাথায় 8 আগস্ট শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কোন স্ট্যাটাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন তা এখনও জানতে চায়নি অন্তর্বর্তীকালীন সরকার। একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, ভারতে 45 দিন পার হলে আওয়ামী লীগ সভাপতির কি হবে তা দেশটির ইস্যু, তবে সবকিছু যে আইন দিয়ে হয় না তা স্মরণ করিয়ে দেন তিনি। এদিকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনকে অভ্যন্তরীণ ইস্যু উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সাথে সুসম্পর্ক অব্যাহত রাখার কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভানেত্রী। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দায়িত্বপ্রাপ্তদের সাথে দেখা করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সেখানে সম্পর্ক অব্যাহত রাখার কথা বারবারই স্পষ্ট করেছে দুপক্ষই। এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দেশটিতে থাকা সাবেক প্রধানমন্ত্রীকে কথা না বলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। যদিও কি হিসেবে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা তা এখনো স্পষ্ট নয় খোদ সরকারের কাছেও। না, আমরা অফিসিয়ালি কিছু জানি। যেটুকু বলেছিলেন প্রথমে তাদের পররাষ্ট্রমন্ত্রী যে উনি এসছেন, খুব তাড়াতাড়ি তাকে আসতে দিতে হয়েছে। জানতে চেয়েছি তার স্ট্যাটাস সম্পর্কে, আমি কোনো অফিসিয়ালি তাদেরকে কিছু বলিনি। গুঞ্জন আছে পাসপোর্ট ছাড়াই ভারত গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। ধারণা, এ অবস্থায় দেশটিতে 45 দিন পর্যন্ত থাকতে পারবেন তিনি। বুধবার দেশ ছাড়ার 1.5 মাস পূর্ণ হচ্ছে শেখ হাসিনার। এরপর তাহলে কি, প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার কাছে। দেখুন, সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে 2 বছর থেকে আসছে, তাদের কি 45 দিনের মধ্যে কি তাদের কাজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে, দিনক্ষণ না গুণে। সীমান্তে মানুষ হত্যা সহ বেশ কিছু ইস্যুতে প্রতিবেশী ভারত সরকারের সমালোচনা করেছেন বর্তমান সরকারের অনেকেই। সাদা চোখে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক। এ অবস্থাকে কিভাবে দেখছে ভারত? বাংলাদেশে যা হয়েছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। প্রতিবেশী দেশগুলো পরস্পরের উপর নির্ভরশীল হয়। আমাদের অন্য প্রতিবেশী দেশগুলোতে আগে রাজনৈতিক টানাপোড়েন ছিল, যা সমাধান হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করা উচিত হবে না। নতুন সরকারের সাথেও আমরা স্থিতিশীল সম্পর্ক রাখতে চাই। এর আগে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও সংস্থাটির ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দেখা করেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে। জানান, জুলাই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের কাজ দ্রুতই শুরু করবেন তারা। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যেটা আছে, তাদের তো কাজ শুরু করেনি এখন, তারা শুরু করবে, সপ্তাহখানেক এখানে কাজ করবে। তারপরে তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু করতে চায়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ভদ্রলোক চলে যাচ্ছে। বন্যায় নেত্রকোনার দুর্গাপুর সীমান্তবর্তী ভবানীপুর গ্রাম জুড়ে এখন ক্ষতচিহ্ন। নষ্ট হয়েছে সেতু, রাস্তাঘাট, কৃষিজমি সহ ঘরবাড়ি। বালুতে ভরাট একসময়ের খরস্রোতা সোমেশ্বরী নদী। কমেছে পানি ধারণ ক্ষমতা। নেত্রকোনার সীমান্তবর্তী গ্রাম ভবানীপুর। আকস্মিক ঢলে ক্ষতিগ্রস্ত হয় গ্রামের সব স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষতি হয় সড়কের। কোথাও ভেঙে যায় কালভার্ট, কোথাও সেতু। কাঁচা সড়কের অবস্থা আরো ভয়াবহ। যে রাস্তাটা ছিল, রাস্তাটি অলরেডি বিলীন হয়ে গেছে। এখন প্রতিটা মানুষের বাড়ি ঘর দিয়ে মানুষের যাতায়াত করতে হয়। স্থানীয় উদ্যোগে কিছু রাস্তাঘাট হয়, মেরামত করা হয়, কিন্তু এগুলো খুবই অপ্রতুল। এগুলা স্থায়ী কোনো সমাধান না। তো স্থায়ী সমাধানের জন্য বেড়িবাঁধ সহ একটা শক্ত মজবুত অবকাঠামো তৈরি করা খুবই জরুরি। কোনো রাস্তাও নাই, আমরা বাঙ্গে যাইতেছে, আরো আমরা অত দূরে দুর্গাপুরে আমরা যাইতে পারে না। দফায় দফায় বন্যা আর হুট করে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত ভবানীপুরের মানুষ। বেহাল সড়কে চলে না কোনো বাহন, পায়ের উপরই ভরসা গ্রামবাসীর। কেউ অসুস্থ হলে বিপদ বাড়ে বহুগুণ। রোগী আনা নেয়ার ক্ষেত্রে পোহাতে হয় ভোগান্তি। এমন পরিস্থিতিতে দলবদ্ধ হয়ে নিজেরাই সড়ক সংস্কারে নেমেছে স্থানীয়রা। দুর্ভোগ নিরসনে সরকারি ব্যবস্থা নেয়ারও দাবি তাদের।
হাসপাতালে যাওয়ার মতো আমাদের কোনো রাস্তা নেই। এই রাস্তা আমাদের এত দীর্ঘদিন যাবত এই রাস্তা আমাদের এখনো হয় নাই। যুদ্ধের 50 বছর পেরিয়ে গেছে, এই 50 বছরে 50 টাকার কাজও আমাদের এলাকাতে হচ্ছে না এবং হয় না, পাহাড়ে হয় না। দুর্গাপুর থেকে এই 6 থেকে 6.5 কিলোমিটার ভিতরে এই ভবানীপুর গ্রাম, এই গ্রামে কোনো মানুষ, কোনো সাংবাদিক কেউ আসতে পারে না। সড়কের এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরাও। অনেক জিনিসপত্র আমাদের সরকারি মালামালও আমরা নিতে পারি এবং আমাদের যাতায়াত সুবিধা হবে স্থায়ীভাবে বৃষ্টি হইলে। এলজিইডি কর্মকর্তা জানালেন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার সহ 2টি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে, তবে সীমান্তবর্তী এলাকা হওয়ায় রয়েছে কিছু বিধিনিষেধ। সব দিক বিবেচনা করেই কার্যক্রম শুরু হবে বলে আশ্বাস দেন তিনি। আমরা অলরেডি ওখান থেকে টোটাল রাস্তাটা আপনার শেষে যে ক্যাম্পটা আছে ভবানীপুর গ্রাম, সম্ভবত ওই গ্রাম পর্যন্ত আমরা টোটাল এস্টিমেটটা করে রাখছি। এদের রাস্তাটা কাজ শুরু হলে আমরা টেন্ডারে যাব, আর সেখানে 2টা ব্রিজও লাগবে। পাহাড়ি ঢলের ক্ষতি থেকে রক্ষায় সোমেশ্বরী নদী খনন, সড়ক সংস্কার সহ দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণের দাবি গ্রামবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। জলাবদ্ধতায় দুর্বিষহ যশোরের ভবদহ অঞ্চলের মানুষ। পানিবন্দী অন্তত 3 লাখ মানুষ। ডুবে আছে বাসাবাড়ি, রাস্তাঘাট সহ নানা স্থাপনা। ভেসে গেছে বহু মাছের ঘের। নিষ্কাশনের পথ ভরাটে নামছে না বৃষ্টির পানি। সংকট নিরসনে বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হলেও তা কাজে আসছে না। অনিয়ম, দুর্নীতির অভিযোগ ভুক্তভোগীদের। বাড়ির উঠানে কোমর সমান পানি, জলমগ্ন বসতঘর, কোনো রকমে চলছে রান্না। বারান্দা থেকে রাস্তা পর্যন্ত বাঁশের সাঁকোই বের হওয়ার একমাত্র পথ। দুর্বিষহ জীবন যশোরের অভয়নগরের ডুমুরতলার সুপ্রিয়া বৈরাগীর পরিবারের। আমাদের উঠানে জল, অনেক জল, বারান্দা উঠে গেছে, ঘরের ভিতরেও জল। আমার বাবারা এই জলবদ্ধতায় ভুগেছে, এখন আমাদের এই প্রজন্ম আমরাও এই জলবদ্ধতায় ভুগছি। ভবদহ অঞ্চলের যতদূর দুচোখ যায় একই চিত্র। টানা বৃষ্টিতে কয়েকদিন ধরেই জমে আছে পানি, তৈরি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। ডুবে আছে বাসাবাড়ি, রাস্তা, ধর্মীয় স্থাপনা সহ নানা প্রতিষ্ঠান। ভেসে গেছে অনেক মাছের ঘের। পানিবন্দী 205টি গ্রামের অন্তত 3 লাখ মানুষ। রান্না করে তুলবে, খাওয়া দাওয়া করতে আছে, আকাশ জল হয়ে গেছে, রান্না করতে নেই। এই মাজা জল বানিয়ে রাস্তায় চলে গেছে। স্কুল কলেজে পানির নিচে প্লাবিত, বিশেষ করে আমাদের ভবদহ অঞ্চলের প্রাইমারি সহ হাই স্কুল যতগুলো আছে। আমার 4 ডেগের তাতে 60 লক্ষ টাকা মতো আমি লস হয়ে গেছে। যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশ বিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। এলাকার পানি নিষ্কাশনের পথ হরি, টেকা, শ্রী ও মুক্তেশ্বরী নদী। সবখানেই জমেছে পলি, কম বেশি হয়েছে ভরাটো। নামতে পারছে না পানি, তাই প্রতি বছরই বৃষ্টিতে দুর্ভোগ নিত্যসঙ্গী। বছর বছর যত টাকা স্যাংশন হয় এই টাকাগুলো কোথায় যায়? এবং আমাকে বগুড়া তো এই পর্যন্ত কাজ হয়নি। জোয়ার আধার প্রকল্প বা টিআরএম বাদে অন্য কোনো প্রকল্প কোনো কাজে আসেনি। স্থায়ী সমাধানে টিআরএমটা চালু হোক, আর আমডাঙ্গা খাল আছে, খালটা সংস্কার হোক। সেচ মেশিন বসিয়ে জলবদ্ধতা নিরসনের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি খনন চলছে হরিনদে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দীর্ঘ একটা সময় পাম্পটা বন্ধ ছিল 2 দিন যাবত, যার কারণে ভবদহ এলাকায় এদিকে অতিরিক্ত বৃষ্টি, পাম্প বন্ধ থাকায় ভবদহ এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে 1990 সাল থেকে চলতি বছর পর্যন্ত ভবদহকে ঘিরে নেওয়া হয় 21টি প্রকল্প। এতে ব্যয় দেখানো হয়েছে 600 কোটি টাকা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। নড়াইলের একমাত্র সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র দীর্ঘদিন বন্ধ। নেই উল্লেখযোগ্য হ্যাচারি, ফলে দূর দূরান্ত থেকে পোনা সংগ্রহে বাড়তি সময়, শ্রম ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হাজারো মৎস্য চাষী। এই পরিস্থিতিতে গড়ে উঠেছে একটি মাত্র বেসরকারি হ্যাচারি। এখান থেকে কম দামে পোনা সংগ্রহ করছেন অনেকে। স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের 12 জেলায় যাচ্ছে পোনা। প্রায় 8 লাখ মানুষের বসবাস নড়াইল জেলায়। বিল এবং ঘের বেষ্টিত এই জনপদে জীবিকার প্রধান উৎস কৃষি এবং মৎস্য চাষ। জেলার 50,000 মৎস্য চাষী রয়েছে, কিন্তু সরকারি মৎস্য বীজ প্রজনন কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে।
স্থানীয় চাহিদার কথা বিবেচনায় নিয়ে ইংল্যান্ড থেকে পড়াশোনা শেষে মোহাম্মদ খায়রুজ্জামান জবু গড়ে তুলেছেন বৈশাখী মৎস্য হ্যাচারি। কাজের সুযোগ পেয়েছেন এখানে অনেকেই, সেবা পাচ্ছেন 12 জেলার মৎস্য ব্যবসায়ীরা। 2011 সালে এখানে ব্যাক করার পরে বাংলাদেশ ব্যাংকের থেকে একটা সার্কুলার দেখলাম যে এটা আইসিবির মাধ্যমে একটা লোন দিচ্ছে। তারপরে আমরা এখান থেকে 3টা লোন আমাদের পাস হয়। আমরা লোন নেওয়ার পরে 2টা হ্যাচারি করে নিয়েছি। আমাদের এখানে কোনো হ্যাচারি ছিল না, আমাদের নড়াইলে কোনো হ্যাচারি, এরা দূর দূরান্তে যেতে হতো, সেই যশোরে যেতে হতো, ময়মনসিংহে যেতে হতো মাছ আনতে, কিন্তু সেটা এখন এরা বাড়ির কাছেই পাচ্ছে। এই হ্যাচারিতে বছর জুড়ে উৎপাদন হচ্ছে রুই, কাতল, সিলভার কাপ, গ্লাস কার্প সহ অন্তত 15 ধরনের দেশি বিদেশি মাছের ব্রুড এবং পোনা। বছরে অন্তত 2500 কেজি ব্রুড, 500 মন ধানি মাছ উৎপাদন হচ্ছে। নড়াইল জেলায় অনেক হাজার হাজার লোকে এই জায়গাতে মাছ নিচ্ছে। আগে ময়মনসিংহ, রাজশাহী, 12 বাজার, যশোর, কালীগঞ্জ, সাতক্ষীরা যাই মাছ আনতে হতো। আমি মাগুরা থেকে আসি, প্রতি বছরে এখান থেকে মাছ নিচ্ছি। মাগুরা নিচ্ছি, যশোর থেকে মাছ আনিছি, কিন্তু এইখানকে ব্রুডটা আমি ভালো পাইছি। নানান গ্রাম থেকে এসে এই মাছটা নিয়ে যায়, তারাও অনেক টাকা উপার্জন করে। এই বৈশাখী হ্যাচারিতে আসে আমাদের অনেকটাই লাভবান বেশি হচ্ছে। এই অঞ্চলে রয়েছে পোনার চাহিদা। দূর দূরান্ত থেকে পোনা সংগ্রহ করতে আগে সময়, শ্রম এবং আর্থিক ক্ষতি হতো, কিন্তু এই হ্যাচারির ফলে এখন চাষিরা সুলভেই পোনা পাচ্ছেন। এটা আমাদের নড়াইলের জন্য অনেকটা একটা গর্বের বিষয় যে এরকম একটা হ্যাচারি প্রোডাকশনে যাওয়ায় তারা এলাকার মৎস্য চাষিদের কাছেও এই চাহিদাটা মেটানোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যেটা আমাদের দেশের সামগ্রিক মৎস্য সেক্টরের জন্য কিন্তু অনেক ভূমিকা রাখছে। নড়াইল মৎস্য চাষে উদ্বৃত্ত জেলা। স্থানীয় চাহিদা 16,000 টন। 2,000 টনেরও বেশি মাছ এখান থেকে অন্য জেলায় সরবরাহ করা হচ্ছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনাকে কেন্দ্র করে 2 পরিবারে হলো ব্যাপক বিরোধ। মঙ্গলবার রাতের ওই সংঘর্ষে প্রাণ হারিয়েছে একজন, আহত 5। উপজেলার মহিষতলী গ্রামে হয় এই ঘটনা। পুলিশ জানায়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে সুদীপ ও মিলন মণ্ডলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে 2 পরিবার এবং তাদের স্বজনরা লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সতীশ রায় নামে একজন সংঘর্ষ ঠেকাতে গেলে পেছন থেকে তার মাথায় আঘাত লাগে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। হবিগঞ্জে বেড়েছে গ্রাম্য দাঙ্গা ও সংঘর্ষ। এসব ঘটনায় 1 মাসে নিহত হয়েছেন 8 জন, উদ্ধার হয়েছে 2 জনের মরদেহ। বিভিন্ন সংঘর্ষে আহত সহস্রাধিক। এসবের জন্য পুলিশের জড়তাকে দায়ী করছেন সচেতন মহল। আর পুলিশ বলছে, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দাঙ্গা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন তারা। পূর্ববিরোধের জেরে গত 6 সেপ্টেম্বর সংঘর্ষ হয় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মোস্তফাপুর গ্রামে। স্থানীয়দের অভিযোগ, যুবলীগ নেতা সাফু মিয়ার সাথে মন মিয়ার সংঘর্ষের খবর দেয়া হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রায় 4 ঘন্টা পর। তার আগেই নিহত হন মন মিয়া, আহত অন্তত 30 জন। কাজ করা অবস্থায় আমার আব্বারে গালাগালি করে, তখন আমার আব্বায় তার সাথে একটু তর্কাতর্কি করছেন। সে আমার আব্বারে গালি দেওয়ার পরে তখন ওই তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সে আক্রমণ করছে আমার বাবার উপরে। একটা বাচ্চা, 2টা বাচ্চা একটা আটটার সাথে ঝগড়া করছে। এটার লাগে মুরব্বী আছে, তার বাপ চাচা আছে, তারা সংশোধন করবো। তার লগে আমরা কোনো জামেলই ছিল না, কিন্তু এই বেজালটার নিজের খান্দন দিয়া আমরা উপরে আক্রমণ চালাইছি। একটা হইল যুবলীগের সাবেক সভাপতি এলাকাত মানে প্রায় বিগত 16 বছরের ধরে অনেক অন্যায় অত্যাচার কোন রাজধানীর সাথে জড়িত। 2 যুবকের কথা কাটাকাটির জেরে গত 27 আগস্ট বাহুবল উপজেলায় সংঘর্ষে 3 শতাধিক দাঙ্গাবাজ আহত হয়। একই উপজেলায় অটোরিকশা পার্কিং নিয়ে 1 সেপ্টেম্বর সংঘর্ষে জড়ায় শ্রমিকদের 2 গ্রুপ। আহত হয় অন্তত 30 জন। ওই দিনই আজমিরীগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে আহত হয় শতাধিক লোক। সপ্তাহখানেক পর একই উপজেলার শিবপাশায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক। পুলিশের খাতায় গত 1 মাসে জেলায় বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 8 জন। মৃতদেহ উদ্ধার হয়েছে আরও 2 জনের। চুরি, ডাকাতি, ছিনতাই আর ধর্ষণের ঘটনা প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। পুলিশ সুপারের দাবি, সচেতনতা বৃদ্ধি ও মনোভাব পরিবর্তনের মাধ্যমেই দাঙ্গা সহ সব ধরনের অপরাধ দমন করা সম্ভব। এ লক্ষ্যে কাজ করছেন তারা। এই এলাকার লোকজন সহজ সরল কিন্তু ইমোশনাল।
খুব ইমোশনাল। এই আমার কাছে মনে হয় যে এই ইমোশনটাকে যদি আমরা পজিটিভলি কাজে লাগাই তাহলে এই দাঙ্গাও থাকবে না। সচেতন মহল বলছে 5 আগস্টের ঘটনার পর মনোবল ভেঙে পড়েছে পুলিশের। নিষ্ক্রিয়তা কাটিয়ে মনোবল বৃদ্ধি করা না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহজ হবে না। আগে পুলিশ কোনো মারামারির সংবাদ পেলে তাৎক্ষণিক তারা যেত এবং দ্রুত যেত, সঙ্গে রিজার্ভের ফোর্সও যেত। এখন পুলিশ যেতে আগ্রহী না, তাদের ধারণা যে জনগণ হয়তো তাদের উপর আক্রমণ করতে পারে। যদি মনোবল ফিরে না আসে তাইলে এই পুলিশ দিয়ে অন্তত এই দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা কোনো অবস্থাতেই সম্ভব না। দ্রুতই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে এমনটাই আশা হবিগঞ্জবাসীর। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। লেবাননে অভিনব কায়দায় চালানো হয়েছে ভয়াবহ হামলা। এতে প্রাণ গেছে 9 জনের। হিজবুল্লাহ যোদ্ধা সহ 2500-এর বেশি মানুষ হয়েছে আহত। মঙ্গলবার হিজবুল্লাহ যোদ্ধাদের কাছে থাকা পেজার নামক টেলিযোগাযোগ ডিভাইসে বিস্ফোরণ ঘটিয়ে এই হামলা চালানো হয়। একই সাথে বিস্ফোরিত হয় হাজার হাজার পেজার। অভিযোগ উঠেছে এই হামলায় জড়িত ইসরায়েল, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তেল আবিব। রাজধানী বৈরুতের জনসমাগমপূর্ণ এলাকায় হঠাৎ করে বিস্ফোরিত হয় এক ব্যক্তির পকেটে থাকা পেজার। কিছু বুঝে ওঠার আগেই যন্ত্রণায় কাতরাতে থাকেন ওই ব্যক্তি। এরপর একই কায়দায় বিস্ফোরিত হতে থাকে ছোট আকৃতির এই কমিউনিকেশনস ডিভাইসটি। শুধু বৈরুতে নয়, এমন দৃশ্য দেখা গেছে লেবাননের আরও বেশ কয়েকটি স্থানে। মঙ্গলবার হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে থাকা কমিউনিকেশন ডিভাইস পেজার হ্যাক করে রীতিমতো ফিল্মি কায়দায় ঘটানো হয় এই বিস্ফোরণ। হাজার হাজার এই পেজার বিস্ফোরণে এরই মধ্যে হতাহত হয়েছে প্রায় 3000 মানুষ, যাদের মধ্যে হিজবুল্লাহর বহু সদস্যও রয়েছেন। আহতদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। জরুরি ভিত্তিতে নাগরিকদের রক্তদানের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। 7 অক্টোবরের পর এই হামলাকে দেখা হচ্ছে লেবাননের সবচেয়ে বড় নিরাপত্তাজনিত হামলা হিসেবে। হামলায় স্বভাবতই অভিযোগের তীর ইসরায়েলের দিকে, যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেল আবিব। মূলত একে অপরের সাথে যোগাযোগ করার জন্য পেজার নামক কমিউনিকেশনস যন্ত্র ব্যবহার করে থাকে হিজবুল্লাহ যোদ্ধারা। অনিক রহমান, যমুনা নিউজ। কিভাবে একই সময়ে পেজার নামক হাজার হাজার টেলিযোগাযোগ যন্ত্রের বিস্ফোরণ ঘটল, কিংবা অ্যানালগ যুগের ডিভাইস হওয়ার পরও কিভাবে তা করা হলো হ্যাক? হিজবুল্লাহ যোদ্ধাদের টেলিযোগাযোগ যন্ত্র বিস্ফোরণের পর উঠেছে এমন নানা প্রশ্ন। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটিকে সরবরাহ করা পেজার ইসরায়েলি গুপ্তচরের হাতে পড়েছিল কিনা তা নিয়েও চলছে আলোচনা। 80 ও 90 দশকে বহুল ব্যবহৃত যন্ত্র ছিল পেজার। এটি একটি টেলিযোগাযোগ যন্ত্র যা বার্তা আদান প্রদানের কাজে ব্যবহৃত হয়। মূলত একটি ভবন থেকে শুরু করে পুরো দেশব্যাপী এর নেটওয়ার্ক বিস্তৃত হতে পারে। মোবাইল নেটওয়ার্ক সহজে শনাক্ত হওয়ার কারণে তা ইসরায়েল বিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ। তাই অ্যানালগ যুগের হওয়ায় নিজেদের মধ্যে যোগাযোগের জন্য পেজার ব্যবহার করত হিজবুল্লাহ যোদ্ধারা। মঙ্গলবার একযোগে হাজার হাজার পেজার বিস্ফোরণের পর উঠেছে নানা প্রশ্ন। একই সাথে একই সময়ে কয়েক হাজার ডিভাইস বিস্ফোরণের পর এটা স্পষ্ট যে এগুলো নিয়ন্ত্রণ করছিল কোন একটি পক্ষ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে পেজারের মতো ছোট আকৃতির ডিভাইসে সর্বোচ্চ 3 গ্রাম পর্যন্ত বিস্ফোরক রাখা সম্ভব। সেই হিসেবে খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সপ্লোসিভ রাখা ছিল এসব ডিভাইসগুলোই। স্যাটেলাইটের মাধ্যমে ঘটানো হয়েছে এসব বিস্ফোরণ। এত বড় হামলার স্বভাবতই অভিযোগের তীর ইসরায়েলের দিকে। হিজবুল্লাহ সমরাস্ত্র এবং যন্ত্রপাতির বেশিরভাগই সরবরাহ করে ইরান। ধারণা করা হচ্ছে গুপ্তচরের মাধ্যমে এসব পেজারের চালান পাঠায় ইসরায়েল। এরপর সেগুলো হ্যাক করে ঘটানো হয় বিস্ফোরণ। এদিকে হিজবুল্লাহর উপর হামলার পর এটা স্পষ্ট যে ইরান সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর গোপনীয়তার অনেকটাই ফাঁস হয়ে গেছে ইসরায়েলের কাছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানার পর আলোচনায় হুতির নতুন ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2 এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে প্রথমবার ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলা চালালো বিদ্রোহীরা, যা পুরোপুরি ধ্বংসে ব্যর্থ হয়েছে বিশ্বের অন্যতম আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো মিসাইল সিস্টেম ও আয়রন ডোম। আলোচিত নতুন মিসাইলের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি।
হুতির হামলায় পুড়ছে ইসরায়েলের মধ্যাঞ্চল। চলমান উত্তেজনার মধ্যে হাজার মাইল দূর থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আগেও হামলা চালিয়েছে হুতি। তবে মধ্যাঞ্চলে এবারই প্রথম আঘাত এনেছে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র। যে ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল হামলা চালিয়েছে হুতিরা সেটির ভিডিও ফুটেজও প্রকাশ করেছে গোষ্ঠীটি। হুতির দাবি, তাদের অস্ত্র ভাণ্ডারে যুক্ত হওয়া নতুন এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের নাম প্যালেস্টাইন 2। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্র মাত্র 11.5 মিনিটে 2040 কিলোমিটার পাড়ি দিয়ে ইসরায়েলে আঘাত এনেছে। অ্যারো মিসাইল সিস্টেম ও আয়রন ডোম ব্যবহার করেও এটি পুরোপুরি ধ্বংস করতে পারেনি ইসরায়েলের সামরিক বাহিনী। হুতির দাবি, নতুন হাইপারসনিক মিসাইলটি মোট 2150 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। সলিড ফুয়েল চালিত সমরাস্ত্রটি স্টিলস প্রযুক্তির, যার গতি শব্দের চেয়ে 16 গুণ বেশি। হুতির দাবি, বিশ্বের যে কোনো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সক্ষমতা আছে তাদের এই ক্ষেপণাস্ত্রের। অবশ্য দ্রুতগতির হলেও এটি হাইপারসনিক নয় বলে দাবি করেছে ইসরায়েল। কয়েক মাস আগে এই ক্ষেপণাস্ত্রের প্রথম সংস্করণ প্যালেস্টাইন মিসাইল উন্মোচন করে হুতি বিদ্রোহীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।